জুলাই ঘোষণাপত্র দেয়া হবে 5 আগস্ট বিকেলে। উপস্থিত থাকবে গণ অভ্যুত্থানের সব পক্ষ, নিশ্চিত করল প্রধান উপদেষ্টার প্রেস উইং। গত বছরে জুলাই জুড়েই উত্তাল ছিল কুমিল্লা। হামলা গুলি চালিয়েও দমানো যায়নি আন্দোলন। 1 বছরেও পূরণ হয়নি নতুন দেশ বিনির্মাণের স্বপ্ন। যারা সত্যিকার অর্থে আন্দোলনটা মন থেকে দেশের জন্য করছে, তো ওরা টোটাল কোনো রাজনৈতিক ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলে ছিল না। আন্দোলনটার সফলতার পরে এখান থেকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বিষয় চলে আসলো। ডাকাত আতঙ্কে ভোলার মনপুরার জেলেরা 1 সপ্তাহে অন্তত 10 ট্রলারে হামলা, লুটপাট, মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছেন অপহরণকারীরা। জালটান অবস্থা আমার নৌকাত মাছ ছিল 3 কিলোস্টার, মাছগুলো লেগে গেছে। তারপরে টাকা চাইছে অনেক। গোপালগঞ্জে চ্যালেঞ্জিং স্কুল যাত্রা কারারগাতি প্রাথমিকের শিক্ষার্থীদের। পায়ে হেঁটেই পাড়ি দিতে হয় কোমর সমান পানি। বছরে 4 মাস দুর্ভোগ। কোনো সময় কাটা ঢুকে যায় পায়ে, আবার কেদার জন্য আবার পড়ে যেতে হয়। 300 মিটার জল পাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে হয়, একবার নিয়ে আসতে হয়। 5 মাসের বেশি সময় পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুয়েট ক্যাম্পাস। সেশন জটের শঙ্কায় ছাত্রছাত্রীরা, সংকট সমাধানের আশ্বাস নতুন ভিসিট। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 5 আগস্ট ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন আজই জানানো হবে অনুষ্ঠানের বিস্তারিত। এর আগেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে প্রত্যাশা তার। সকালে জুলাই পুনর্জাগরণ র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন মাহফুজ আলম। ঠিক 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ফুঁসে ওঠে পুরো দেশের মানুষ। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে বল প্রয়োগ করে আওয়ামী লীগ। সবকিছুকে পেছনে ফেলে সফল হয় জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্মৃতিকথা সবাইকে মনে করানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতেই 1 বছর পরে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ র্যালি। আয়োজন বর্ণিল করতে নানা রঙের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ওসমানের স্মৃতি মিলনায়তন থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। তথ্য উপদেষ্টা নিজেও ছিলেন র্যালিতে। বলেন, জুলাই আন্দোলন সফল হওয়ার মাধ্যমে বাংলাদেশের এক নতুন পর্ব শুরু হয়েছে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলেন। আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে জুলাই চেতনার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। একটা কমন ডকুমেন্ট প্রস্তুতির চলছে, সেটা আমি মনে করি যে সকল দলের এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের 2 ঘন্টা পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে বাস্তবতা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র উপস্থাপনের সময় গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল পক্ষই উপস্থিত থাকবে বলেও জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
বছর না ঘুরতেই ভালোবাসার বিপরীত পিঠও দেখে ফেলেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের কেউ কেউ। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেন তাদের এই অধপতন? বিশ্লেষকরা বলছেন ক্ষমতার অর্থের লোভ সামলাতে পারছেন না কেউ কেউ। এছাড়া এনসিপি গঠনের পর রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদ্বন্দ্বী বিবেচিত হওয়ায় জাতীয় বীরের তকমা ফিকে হচ্ছে জুলাই যোদ্ধাদের। তবে জুলাই হিরোদের দাবি, সরকারের অভিভাবক সুলভ আচরণে শূন্যতা এবং রাজনৈতিক দলগুলোর একরোখা ভাব বিতর্কিত করছে তাদের। আলামিন হক অহনের রিপোর্ট। যাদের হাত ধরে এলো নতুন বাংলাদেশ, সেই সব শিক্ষার্থীদের কেউ কেউ চাঁদাবাজি সহ নানান অভিযোগে অভিযুক্ত। যাদের আস্থায় ভর করে এতদূর এগোলো বাংলাদেশ, অভ্যুত্থানের মাত্র 1 বছরের মধ্যেই কেন সেই আস্থায় ছেদ? শুধু ওই ওদেরকেই ব্লেম করছি না, ওদের বয়সও এখানে একটা ফ্যাক্টর। আবার আমি বলছি না এই বয়সে অনেকেই নির্লোভ ব্যক্তিত্ব আছেন। তাই আমার মনে হয় সেই পরীক্ষায় ওরা অকৃতকার্য হয়েছে, এবং ওরাই হয়নি, ওরা কিন্তু এই কমিউনিটিটাকেও কলুষিত করেছে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ক্ষমতা ও অর্থ পাওয়ার আগে মানুষকে জ্ঞানী হতে হয়। সুদূর প্রসারী পরিকল্পনা না করেই রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছেন তারা। রাজনীতির ফিল্ডে যখন নেমে যায় তখন তো একটা কম্পিটিশন চলেই আসে, লেভেল প্লেইং ফিল্ডের মতো করে তারা খেলবে। সুতরাং রাজনীতিতে চলে আসছে, এখন টেরি পাচ্ছে, বুঝতে পারতেছে এরা সরকারেরও কৃপা পাচ্ছে, তখন তাদের প্রতি সন্দেহ তৈরি হবে। সুতরাং তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছে, তার কারণে যে জাতীয় হিরো সেই তকমাটা তার থাকবে না, তখন স্বাভাবিক। সুতরাং তাদেরকে সমীহ করে কথা বলবে এমনও সুযোগ আর থাকে না, কারণ তখন অন্যরা তো ক্ষমতায় আসতে চায়। অস্বীকার করছেন না জুলাই যোদ্ধারাও, বলছেন তাদের উপর সাধারণ মানুষের আস্থার সবটুকু রাখা যায়নি। যারা চাঁদাবাজি করছে তাদের রয়েছে ভিন্ন উদ্দেশ্য। আত্মপক্ষ সমালোচনার পাশাপাশি রয়েছে অভিযোগও। এখানে যেমন অভিযোগ আছে তেমন অনেক প্রোপাগান্ডাও আছে। 1 বছরের মাথায় আরও অনেক কিছু করা সম্ভব হতো, আমরা বা আমাদের জায়গা থেকে হয়তো সম্ভব ছিল। এখানে নানা ধরনের লিমিটেশনস আছে, যার জন্য আসলে সব কিছু করা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের অভিভাবক সুলভ আরও আচরণ করার প্রয়োজন ছিল, সেটা আসলে আমরা অনেকাংশ অনেক জায়গায় মিসিং দেখেছি। আমরা দেখেছি যে শিক্ষা সংস্কার কমিশন এখানে গঠন করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ মনে করেন, যারা বিপ্লব করেছে তাদের সংগঠিত করা যায়নি, এই ব্যর্থতা রাষ্ট্রের। স্বীকার করলেন কেউ কেউ জড়িয়েছেন দুর্নীতি চাঁদাবাজির সাথেও। যখন মুফাত্তিমার দায়িত্ব আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা যখন ব্যর্থ হয়, তখন আসলে এই ছেলেমেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয় ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে। জুলাইয়ের অনেক গাদ্দারকে হিরো বানানো হয়েছে বিকজ অফ তারা অনেক ধান্দাবাজি করেছে। এর ফলে যে ঘটনাটা ঘটেছে, এই ছেলেমেয়েগুলো ইনসিকিউর হয়ে গেছে। এই ইনসিকিউরিটি থেকে 90% আমি বলবো জুলাই বিপ্লবের 90% যারা রয়েছে তারা আসলে সরে গিয়েছে, তারা আসলে বাসায় চলে গিয়েছে। 9% প্রচণ্ড পরিমাণ ডিপ্রেসড হয়ে বসে আছে, 1% কারাপশন করেছে বা কারাপশনের চিন্তা করছে। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন থেকে এক দফা পুরোটা সময়ই উত্তাল ছিল কুমিল্লা। রাজপথে একদিকে যেমন ছিল ছাত্র জনতা, তেমনি তাদের দমাতে অস্ত্র হাতে মারমুখী ভূমিকায় ছিল পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শত নির্যাতন, নিপীড়ন, গুলির মুখেও অটল ছিল আন্দোলনরতরা। তবে অভ্যুত্থানের 1 বছর পর সেসব জুলাই যোদ্ধারাই বলছেন যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গুলির সামনে বুক পেতেছিলেন, তা এখনো পূরণ হয়নি। 11 জুলাই 2024 কোটা আন্দোলনের ঢেউ ততদিনে আলোড়ন তুলেছে গোটা দেশে। কুমিল্লায় সেদিন কোটবাড়ি আনসার ক্যাম্পের সামনে পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবুও চালিয়ে যায় আন্দোলন। 18 জুলাই ছাত্রছাত্রীদের দমাতে গুলি বর্ষণ করে পুলিশ। আন্দোলনকারীরাও ইটপাটকেল ছুড়ে রুখে দাঁড়ান। টানা 6 ঘন্টা সংঘর্ষের সেদিনের দৃশ্য এখনও ছাত্রদের স্মৃতিতে অমলিন। সেদিন এমন এক বিভৎস ঘটনা হয়েছিল, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পর্যন্ত আমরা আহতদের নিয়ে সামলাইতে পারতেছিলাম না, যার কারণে বিশ্ববিদ্যালয় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়েছিল। এবং আপনারা জানবেন হয়তো, শহরে যখন আমাদের সে বাস পৌঁছায়, শহরে অবস্থানরত ছাত্রলীগ আমাদের সে বাসও ভেঙে দেয়, অ্যাম্বুলেন্সও ভেঙে দেয়। 3 আগস্ট নগরীর পুলিশ লাইন্স এলাকায় আবারও আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মী।
কর্মীরা। নির্যাতন করা হয় নারী শিক্ষার্থীদের। সংবাদ সংগ্রহে গেলে লাঞ্ছিত করা হয় যমুনা টিভির রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে। পরদিন সদরের আলেকারচর আবারও অস্ত্রসহ সর্বশক্তি নিয়ে ছাত্র জনতার উপর চড়াও হয় আওয়ামী লীগ। 2 দিনে 3 উপজেলায় শহীদ হন 3 জন। আমাদের মিছিলটা ছিল প্রায় 700-800 স্টুডেন্টের মতো। যখন পুরোপুরি সবাই ওদিকে চলে গেছে, মিছিলটা প্রায় শেষের দিকে, তখন যাই ওরা আমাদেরকে পিছন থেকে হামলা করে। ছেলেদেরকে যেভাবে মারতে পারে মেয়েদেরকে কিন্তু মারতে পারে না, কিন্তু এই আন্দোলনে আমরা দেখছি জুলাইয়ে ওরা মানে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে না, মেয়েদেরকে প্রচণ্ড অত্যাচার করছে। অভ্যুত্থানের 1 বছর পেরিয়েছে। জুলাই যোদ্ধারা বলছেন নতুন দেশ গঠনের যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন তা আলোর মুখ দেখেনি। আমরা জাতিগতভাবে একটু লোভিত, তো লোভকে সামলাইতে পারি না। এটা আমি বলেন, আপনি বলেন, সবাই। হয়তো কেউ বিক্রি হয় 10 টাকার কাছে, কেউ বিক্রি হয় 10 লাখ টাকার কাছে, ওই রকম আর কি। তো এটার কারণেই অনেকে দেখা গেছে ফ্রন্ট থেকে পিছনের দিকে চলে গেছে। আন্দোলনটার সফলতার পরে এখান থেকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বিষয় চলে আসলো। যখন দেখা গেলো যে রাজনৈতিকভাবে কারোর সাথে কারো মত মিলতেছে না, তখন আমার সাথে মনে করেন আরেকজনের মত মিলতেছে না, আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। যারা সত্যিকার অর্থে আন্দোলনটা মন থেকে দেশের জন্য করছে, তো ওরা টোটাল কোনো রাজনৈতিক ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ছিল না। তো স্বাভাবিকই 5 তারিখের পরে সবাই ক্রেডিট নিয়ে সবাই ব্যস্ত। এখন ওরা তো কারো ভাগের মধ্যে পড়ে নেই, না পড়াতে যাদের দলের তারা তাদেরকে প্রমোট করাচ্ছিল। এখন ওরা তো কোনো দলের মধ্যে পড়ে না, ওদেরকে কেউ প্রমোট করতেছিল না। ছাত্র জনতার রক্তে অর্জিত 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সবার চোখে জল, কণ্ঠ ভারী, বেদনাবিধুর এক পরিবেশের দেখা মিলল রংপুরের ডিসি অফিসের সম্মেলন কক্ষে। জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের মায়েদের আলোচনা সভায় অংশ নিয়ে বিভীষিকাময় দিনরাতের কথা স্মরণ করেছেন মায়েরা। তুলে ধরেছেন সন্তানদের নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, শাসন, বারণ আর উৎসাহের কথা। গেল বছর 16 জুলাই গুলিবিদ্ধ আবু সাইদকে প্রথম উদ্ধার করা সিয়াম আহসান আয়ানের মা সঞ্চিতা পারভিন যখন ছেলের আন্দোলনে যাওয়ার স্মৃতি আওড়াচ্ছিলেন, তখন সবার চোখেই জল। ছেলেকে আর বেঁচে ফিরে পাবেন না ধরেই নিয়েছিলেন তিনি। আন্দোলনকে এগিয়ে নেয়া জুনাইদ আলম সাদিদ ও জুবাইদা আলম নেহাকে নিয়ে গর্বিত মা মোর্শেদা পেয়ারি শিলা। রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে জুলাইয়ে আহত যোদ্ধাদের মায়েদের নিয়ে আলোচনা সভায় এসেছিলেন তারা। আমি তাকে ফোন দিছি এবং সে শুধু একটা কথাই বলছে, আম্মু আমার সামনে একটা ভাইয়া মারা গেছে, তুমি আমাকে থামাইও না। আমার মেয়ের মুখ দিয়ে কখনো কেউ উচ্চ স্বরে কথা শুনেনি। সেই মেয়ের মুখে যখন আমি স্লোগান দেখছি, আমার গাটা শিউরে উঠছে যে আমার মেয়েটা পারে, এটা কি সম্ভব? ও কিভাবে পারলো? আমার মেয়ে চোখে ভেদ করে গুলিটা ঢুকে যাইতো, আল্লাহ বাঁচাইছে, আর ঠিক এখানে গুলি লাগছে। সে সময়কার বিভীষিকাময় দিনরাতের কথা তুলে ধরেন গুলিবিদ্ধ মিফতাহুল জান্নাত মিতার মা মুসলেমা বেগম। বারবার কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছিল হামিম মুনতাসির অহনের মা হাবিবা সুলতানার। আহত জুলাই যোদ্ধারাও তুলে ধরেন সেই সময় মায়েদের শাসন, বারণ আর উৎসাহ দেওয়ার কথা। আমার মা বলছে, আমার ছেলে যাই হোক আন্দোলন করুক, আপনারা এখানে বাধা দিতে পারবেন না। আমি আমার মাকে সামনে নিয়ে এসে সেই সকল মায়েদের অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করেছি যে মারা এখন থেকে ন্যায়ের পক্ষে সবসময় থাকবে। অনেকেই ভাবে যে এই প্রজন্মটা একটা অকেজ প্রজন্ম, অকাট প্রজন্ম, কিন্তু এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে স্বৈরাচারকে কিভাবে হটাতে হয়। কর্তৃপক্ষ জানায় শহীদ ও আহতদের স্পিরিট বাস্তবায়নে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখতে হবে। সকলে যদি আমরা পেশাদারিত্বের সাথে চাকরি করতাম তাহলে হয়তো এই জিনটা আমাদের দেখতে হতো না, আমাদের এই জুলাইলে আক্ষেপ করতে হতো না, আমাদের এতগুলো মায়ের বুক খালি হতো না, বাবার কোল খালি হতো না। জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারিও উপস্থাপন হয় আলোচনা সভায়। জুলাই বিপ্লবে রংপুর জেলা থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 20 জন শহীদ ও 265 জন আহত হিসেবে সরকারি গেজেটভুক্ত হয়। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
চব্বিশের শহীদ জননীদের সম্মানে নাটোর, ঝালকাঠি ও নড়াইলে অভিভাবক সমাবেশ হয়েছে। সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শিরোনামে এই অনুষ্ঠান হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনে শহীদ ও আহতদের মায়েরা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা। বক্তারা বলেন, শহীদের ত্যাগের কথা এই দেশ কখনো ভুলবে না। জুলাই জাতীয় জীবনে অন্যতম গৌরবের অংশ। আলোচনা শেষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদের মায়েদের সম্মানে সমাবেশ হয়। বক্তারা বলেন, 24-এর আন্দোলন ছিল স্বৈর শাসনের বিরুদ্ধে এক সম্মিলিত ঝড়। শহীদের আত্মত্যাগ গণতন্ত্র ন্যায়ের পক্ষে এক অনন্য দৃষ্টান্ত। সমাবেশে জেলার 10 শহীদের মাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন শেষে দোয়ার মধ্যে দিয়ে শেষ হয় সমাবেশ। এছাড়া নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ জননীদের সম্মাননা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও তথ্য অফিস। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা জুলাই আগস্ট গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের প্রত্যাশা, অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পাশে সবসময় থাকবে অন্তর্বর্তী সরকার। তবে পরে জুলাই আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে টাকা পাচার করেছে। তারা দেশ থেকে পালিয়ে যাওয়ায় অনেক কারখানা এখন বন্ধ। এর জন্য সরকার দায়ী নয় বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মত বিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি। নৌ উপদেষ্টা বলেন, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন। কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রফতানি বেড়েছে। যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন। বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। ডাকাত আতঙ্কে ভোলার মনপুরার জেলেরা। গত 1 সপ্তাহে অন্তত 10টি ট্রলারের হামলা, লুটপাট ও অপহরণের ঘটনা ঘটেছে। আবার টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে টোকেন। এতে অনেকে রাতে মাছ শিকারে নামতে ভয় পাচ্ছেন। কমে গেছে ইলিশের যোগান। নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে জেলেরা। বৈরী আবহাওয়ায় উত্তাল নদী ও সাগরের মোহনা, এর মাঝেই প্রতিনিয়ত জীবনযুদ্ধ, টিকে থাকার লড়াই মনপুরার জেলেদের। ডাকাতের উৎপাত বাড়িয়েছে আরও আতঙ্ক। জেলেরা জানালেন, ইলিশের এখন ভরা মৌসুম, কিছুদিন ধরে ধরাও পড়ছে বেশি। তার সাথে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য। গত 1 সপ্তাহে অন্তত 10টি ট্রলারে ডাকাতি ও কয়েকজন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মোটা টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তারা। অর্থ দেখাইছে, বগিদাও দেখাইছে, আর একটা ছোট অর্থ ছিল ওটা দেখাইছে। দেখার পর আমরা হেনগাত উঠছি, একজন আমি শুধু। ওটার পর আমরা গুদামের ভিতরে নামাইছে, আমরা কিছু দেখিনি। রাতের বেলা জালটানো অবস্থা আমার নৌকাত মাছ ছিল 3 ক্লাস্টার। মাছগুলো লেগে গেছে আমার নৌকাত, খালি মেশিনটা আর নৌকাটা থুয়া আর সব কিছু উঠে ওরা নিয়ে গেছে। মারধর করে তারপরে টাকা চাইছে অনেক, কমাইতে কমাইতে হাতে পাওয়া দেরি, তারপর টাকা অল্প 30,000 টাকা দিছি। জেলেদের দাবি, মাছ শিকারে গেলেই টাকা নিয়ে টোকেন ধরিয়ে দিচ্ছে ডাকাতরা। অন্যথায় চালানো হয় হামলা, লুট করা হয় মাছ, জালসহ ট্রলার, অপহরণ তো আছেই। আমরা নদীতে ডাকাইতে বয়ে যাইতে পারছি না, আতঙ্কিত আছি। আঙ্গুরে ধরে নিয়ে যা মারধর করে। 1 লাখ টাকা দিতে হইব, তারপরে সারুম। এই জন্য আমাকে বাকি যুগি থাকে না, নৌকা গাড়ে থাকে। টোকন তো ধরেন একজনে করে এভাবে, এখান থেকে নাম্বারে ফাটাই দিয়ে করে। টোকন থাকলে আর ধরে না, না থাকলে ধরে। নৌপুলিশ, কোস্টগার্ড অগরে দিলে আমরা নদীতে ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারবো। ডাকাত আতঙ্কে রাতে মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকে। দিনেও নদী সাগরে নামতে ভয় পাচ্ছেন জেলেরা। এতে কমেছে ইলিশের যোগান, লোকসানের মুখে আড়তদাররা। গত 2 মাস পর্যন্ত নদীতে কোনো মাছ হয় না।
এখন একটু সিজন আসছে, মাছ দেখা দিছে, এখন ডাকাতের উৎপাত বেড়ে গেছে। ওদের ডাকাতের স্টাইলটা হচ্ছে ওরা এখন নৌকায় নেয় না, ওরা প্রত্যেক নৌকা থেকে একজন করে মাঝি নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ডাকাতির ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডাকাতির কোনো ঘটনা সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি, কেউ কোনো অভিযোগ করেনি যে কোনো জেলেদের ট্রলার ডাকাতি হয়ে গেছে। হাতিয়াসহ ভোলার বিভিন্ন স্থান হতে 45টি আগ্নেয়াস্ত্র, 53 রাউন্ড তাজা কার্তুজ, 190টি দেশীয় অস্ত্র, 56টি হাত বোমা সহ 88 জন ডাকাতকে আটক করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খুলনায় আলাদা স্থানে 2 জন খুন এবং 1 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ভোররাতে দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে ভ্যানচালক আলামিনকেও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় খুন হন মনোয়ার হোসেন টগর নামের এক যুবক। ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া রাতেই নগরের দক্ষিণ টুটপাড়া এলাকায় গলায় রশি বাঁধা হাবিবুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বন্ধুকে হত্যার পর তার ভ্যান চুরি করেছিল এক ঘাতক। শুক্রবার অভিযুক্ত সাগর সহ 2 জনকে গ্রেফতার করে র্যাব। সকালে রাজশাহীতে সংবাদ সম্মেলনে র্যাব 5-এর অধিনায়ক জানান, নিহত ভ্যান চালক জিহাদ, আসামি সাগর, প্রামাণিক ও সুলতান 3 বন্ধু একসাথে মাদক সেবন করত তারা। অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দরকার ছিল সাগরের, তাই সুলতানকে নিয়ে জিহাদের ভ্যান চুরির পর বিক্রি করে তারা। গেল 30 জুলাই সিংড়ায় জিহাদকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে যায় 2 ঘাতক, পরদিন উদ্ধার করা হয়। গোপালগঞ্জে প্রতিদিনই স্কুল যাত্রা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে কারারগাতি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য। পায়ে হেঁটে পাড়ি দিতে হয় কোমর সমান পানি। কেউ অভিভাবকদের পিঠে চড়ে পাড়ি দিচ্ছেন পানিপথ। মাত্র 300 মিটার সড়ক না থাকায় বছরের 4 মাস থাকে এমন দুর্ভোগ। এতে ব্যাহত স্কুলের পাঠদান। পিঠে ব্যাগ, গায়ে স্কুল ড্রেস, কারো সাথে আছে অভিভাবকও। গন্তব্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে যাত্রাপথ চ্যালেঞ্জিং। মাত্র 300 মিটার অংশে নেই সড়ক। বর্ষার সময় সেখানে জমে পানি, জলাবদ্ধতা থাকে অন্তত 4 মাস। তাই হাঁটু সমান কাদা পানি মারিয়ে যেতে হয় স্কুলে। ভিজতেও হয় কখনো কখনো। যাদের বয়স কম তারা বাবা মার পিঠে চড়ে পাড়ি দেন পানিপথ। কোনো সময় কাটা ঢুকে যায় পায়ে, আবার কেদার জন্য আবার পড়ে যেতে হয়। আর পুলিশ লাইনে আসতে গেলে গাড়ি ঘোড়ার ভয় থাকে। রাস্তা দিয়ে আসতে গেলে অর্ধেক প্যান্ট ভিজে যায়, অর্ধেক প্যান্ট শুকিয়ে থাকে, পরে ওই প্যান্ট পরেই স্কুলে যেতে হয়। আসতে অনেক যে গর্ত হয়ে যায়, যে ওখান থেকে অনেক মানুষ আগে যায় না, ওই গর্তের ভিতর পা পড়ে আমাদের পা মাঝে মধ্যে ব্যথাও পাই। ওই জায়গায় দোবা ছিল, ওই জায়গায় পড়ে গেছি, ভিজে গেছি, আমার ব্যাগ ভিজে গেছে, আমি আজকে স্কুলে যাবো না। এমনই চিত্র গোপালগঞ্জ পৌরসভার পরামানিক বাড়ি থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত। তার পাশেই কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুকনো রাস্তায় গেলে ঘুরতে হয় 2 কিলোমিটার পথ, তাই বাধ্য হয়ে এভাবেই প্রতিদিন স্কুলে যাওয়া আসা। 300 মিটার জল পাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে একবার নিয়ে আসতে হয়। এই জল পাড়াইয়ে আমি লইয়ে যাই, জলে পাচার খায় না কি করে, এপার দিয়ে রাস্তা ঘুরে গেলে সেই অ্যাক্সিডেন্টের ভয় থাকে, অনেক সময় মায়েরা পাঠায় না। 19 সালে আমরা গ্রামের সবার আন্তরিক সহযোগিতায় আমরা এই 300 মিটার রাস্তা একটু মাটির রাস্তা দিয়েছিলাম। আমার ছেলেরা রাত 8টার সময় পড়তে যায়, মাজা জল জাফাই তারা যায়, আসে 10টার সময়। ওই অপেক্ষা করে থাকতে হয় যে কোন সময় তারা জল জাফাই আসে, বই খেতে ভিজে যায় নাকি রে। শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। বিঘ্নিত হচ্ছে পাঠদান, তাই দাবি দ্রুত সড়ক নির্মাণের। স্কুলে ওই হাজিরাটা একটু কম হয় অন্য সময় থেকে তুলনায়। আর এলাকার লোকজন, আমার কমিটির লোকজন দিয়ে ওই দরখাস্ত করছে যে এইটা সমাধানের জন্য। বছরের পর বছর ধরে এমন অবস্থা থাকলেও এখন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিষদ যা ওনাদের সাথে আলাপ করে যাতে 300 মিটার ওইটা ওই ছবিটা দিয়ে দেবেন স্টেশন, তারপর যদি পরিষদে তুলতে বললাম। প্রতিদিন পানিপথ পেরিয়ে অন্তত 76 শিক্ষার্থী স্কুলে আসা যাওয়া করে বলে জানিয়েছেন শিক্ষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে কিলার গ্যাংয়ের প্যাডে চিঠি পাঠিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির ৩ নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। বাকি দুজন আব্দুল আল মামুন ও সাব্বির মিয়া। শহরের সন্তোষ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে সন্তোষের মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন চিঠি দিয়ে যায়। চিঠিতে ৫ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি কাউকে জানালে দেয়া হয় মৃত্যুর হুমকি। পরে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। ঘটনার সাথে একজন সম্পৃক্ত ব্যক্তি পেয়ে যাই, নাম আব্দুল্লাহ আল মামুন, এবং ল্যাপটপটি জব্দ করার ভিতরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে চিঠি সহ অন্যান্য আলামতগুলো সাক্ষ্য হিসাবে পাই। তো পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর ৪ জনকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ৫ মাসেরও বেশি সময় পর আবারও মুখর ক্যাম্পাস। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিরত থাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষক সমিতিও। নবনিযুক্ত উপাচার্য বলছেন, ধীরে ধীরে বাকি সংকটগুলোও সমাধান করা হবে। তবে সেশন জটে পড়ার শঙ্কা ভাবিয়ে তুলছে শিক্ষার্থীদের। ৫ মাসেরও বেশি সময় পর আবারও শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় মুখর ক্যাম্পাস। প্রতীক্ষার অবসান শেষে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা, তবে দুশ্চিন্তা আছে সেশন জট নিয়ে। পাশাপাশি ৩৭ শিক্ষার্থীর কারণ দর্শানোর নোটিশের বিষয়টিও ভাবিয়ে তুলছে তাদের। এখন এক্সাম শেষ হবে, দেন এই সেমিস্টার পরে যে সেমিস্টার শুরু হওয়ার কথা, যেটা জানুয়ারিতে, ওটা এখনো শুরু হয়নি আমাদের। মানে আমরা খুব বেশি পিছিয়ে আছি। বিসিএস যে টাইম ছিল ওটা চলে গেছে, তারপর আরও অনেকগুলো সার্কুলার ছিল যেগুলো আমরা লস করে ফেলেছি। ছাত্রদের দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে স্যারদের কাছে, সে ভুলগুলো যাতে স্যাররা আমাদের মাফ করে দিয়ে কাছে টেনে নেয়। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় কোনো বিভাগের পরীক্ষা আটকে আছে। শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়ে চিন্তিত শিক্ষকরাও। পরীক্ষা তো যারা ছিল সেগুলো তো পিছিয়ে গেছে, তো সেই হিসাবে আমাদের এই লসটা কভার করার জন্য আমরা এখন প্ল্যান করতে পারি। সহিংসতায় জড়িত ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। তবে বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন তারাও। যেহেতু বর্তমান ভাইস চ্যান্সেলর কাজ করেছেন, ইনি বলেছেন সব চাপের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেলানোর চেষ্টা করবেন এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন। সো আমরা শিক্ষকরা ওনার কথায় আশ্বস্ত হয়েছেন বলেই এই দাবিটা এইভাবে তলার আর প্রসঙ্গ থাকছে না, 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। যোগদানের 5 দিনের মাথাতেই ক্লাস শুরুর সিদ্ধান্ত নেন নবনিযুক্ত উপাচার্য। আশ্বাস দেন, পর্যায়ক্রমে সব সংকটই সমাধান করা হবে। শিক্ষকরা ছাত্ররা তাদের তাদের আন্দোলন থেকে সরে আসছে, তাদের দাবিটা আপাতত এক জায়গায় সরে আসছে যে ক্লাস এবং তদন্ত একই সাথে চলবে। আমরা ক্লাস শুরু করেছি, বিচারিক যেটা আছে প্রসিডিওর এগুলো সমান তালে চলবে। গেল 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সাথে সংঘর্ষ হয় কুয়েট শিক্ষার্থীদের। এ ঘটনায় ভিসি অপসারণের পর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর হজরত আলীকে। বিভিন্ন পক্ষের আপত্তির মুখে 18 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।